আমি আমার এই ইউএস এর স্টুডেন্ট জার্নিতে বা যতদূর আসছি আমি মানে প্রত্যেকটা প্রসেসে নিজে করার চেষ্টা করছি। আর যদি আমার নিজের প্রসেসের বাইরে আমি যদি কারো হেল্প নিয়ে থাকি সেটা আমি আপনাদের হেল্প দিচ্ছি। আমি পার্সোনালি মানে আমি আপনাদেরকে 10 আউট অফ 10 দিব, কারণ বোমেকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেমন আমি কিন্তু আপনাদের ফাইল স্টুডেন্ট ছিলাম না। আমি ফাইল প্রসেসিং আপনাদের মানে আমি সেলফ ফাইল প্রসেসিং করছি। তারপর আমি যখন ফাইল প্রসেসিং করতেছিলাম এই ছোটখাটো কনফিউশন আপনারা কিন্তু আমাকে হেল্প করছেন। সীমানার প্রতি আমি খুবই খুবই থ্যাঙ্কফুল। যদি আমি আসলে ওকে রাতের বেলা যদি একটু নকটা না করতাম তোমার সাথে কথা বলতে পারে হয়তো সে নার্ভাস হয়ে যেত, বাট ওগুলো কিছু জিজ্ঞেস করে নাই। জাস্ট কেমন ভালো যেটা রাসূল বললো সেটাই সেগুলো জিজ্ঞেস করেছে। আর সে যেহেতু আমাদের মক ইন্টারভিউ যেগুলো আমরা দিচ্ছিলাম আমার মেয়েগুলো মানে সামহাও সে দূর থেকে বা ফলো করছে, তো সে ওইভাবেই সে কথা বলছে গুড মর্নিং অফিসার বা এগুলো সে বুঝতে পারছে কিভাবে কথা বলতে হবে। আপনারা মানে আমার আউটকাম যাই আসুক আপনারা যে সাপোর্টটা দিয়েছেন আমার বিষয় না হলে আমি স্যাটিসফাইড থাকতাম, ঠিক আছে। এমন মানে আমি খুব মানে কম্পিউটার ধরে অ্যানালাইসিস করি। আমি তো বললাম আমি মানে আপনাদের আমি যখন যে সময় যেটা দরকার, ঠিক আছে। এবং আমি জানি না আর কেউ এরকম পরীক্ষার আগে থেকে ইন্টারভিউ নেই কিনা, ঠিক আছে। ওই ম্যাডাম ওইভাবে আমাদেরকে সাপোর্ট না দিলে কিন্তু আমরা কিন্তু একটা বড় একটা ধরে নিতাম। থ্যাংকস টু ওই ম্যাডাম আগের দিন আমার ওয়াইফকে বলছিল আমরা বাচ্চাকে চিন্তা করবো। আমার বেবিকে বলতেছে যে তুমি সামনে আসো। আমার বেবি সামনে আসছে। তারপরে আমার বেবি আবার বলছে গুড মর্নিং অফিসার, যেটা ভিসা অফিসার কোনো এক্সপেক্ট করে নাই। ভিসা অফিসার খুশি হয়েছে গুড মর্নিং। তারপর ভিসা অফিসার বলতেছে যে ভিসা অফিসার আমার মেয়েকে জিজ্ঞেস করতে যে হাউ আর ইউ টুডে। তো আমি বলছি ইয়েস আই এম ডুইং ফাইন। ও আবার পাল্টা উত্তর দিয়েছে হাউ আর ইউ, যেটা আমরা আমার মেয়ে থেকে এক্সপেক্ট করি না। হ্যাঁ, ওকে আমরা নর্মালি একটু বোকাশোকা হিসেবে বেশি আদর করি, বাট ও যে ওই দিন এত কনফিডেন্স আল্লাহর করতে দিয়েছে আমি জানি না। তারপরে আমার মেয়েকে জিজ্ঞেস করতেছে যে আর ইউ প্রাউড অফ ইউর ড্যাড। তারপরে আমার মেয়ে বলছে ইয়েস আই এম প্রাউড অফ মাই ড্যাড। তারপরে উনি বলছে আই এম অলসো প্রাউড অফ ইউর ড্যাড, যিনি উই আর অলসো প্রাউড অফ ইউর, ভিসা অফিসার বলছে। তারপরে আমাদের চারজনকে বলছে আমাদের মধ্যে ভিসা হয়েছে। তারপর আমার ওয়াইফ আবার হাত করে তাকায় আছে, বলছে আমাদের চারজনের ভিসা হয়েছে। বলছে হ্যাঁ তোমাদের সবার ভিসা হয়েছে। সো রাইসুল স্যার আপনি কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি আমার লেট হয়ে গেছে, আমি আসলে এখনো টাইমিং এর ডিফারেন্সটা বুঝতে পারিনি। সো এই কারণে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখনো টাইম জোনের সাথে। থ্যাংক ইউ। আপনি ইউএস থেকে যুক্ত হয়েছেন? জি জি আমি ইউএসএ থেকে যুক্ত হয়েছি। আমার যদিও স্টাডি হবে আমার বেবি আমার পাশে একটু সাউন্ড হবে, সরি। তো হ্যাঁ, যদিও আমার স্টাডি সাইট হচ্ছে ওকলাহোমায়, বাট আমি এখন নিউ ইয়র্কে আছি আমার খালার বাসায়। এখানে ওনারা আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আমি এসেছি 27 তারিখ। সো হ্যাঁ আমি এখান থেকে মানে জয়েন করছি আপনাদের সাথে। সো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সো আপনি আমাদের ভূমেকে কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি 38 অথবা 52, প্রথমে 38 এ ছিলাম। আমি মোস্ট প্রবাবলি 2024 সালের জুন জুলাইয়ের দিকে হচ্ছে আপনাদের সাথে আমার কমিউনিকেশন হয়েছিল, সম্ভবত অরণ্য স্যারের সাথে অথবা আপনার সাথে। আপনাকে আমি প্রথম ফোন দিয়েছিলাম। তো আপনাদের যেটা স্পেশালাইজড মক ইন্টারভিউ সেশন সেটার জন্য আমি এনরোল হয়েছিলাম। আমার ইনিশিয়াল টার্গেট ছিল হচ্ছে 2025-এর প্রথম থেকে মানে ইউএসএ তে আসা, মানে তখন থেকে আমার ক্লাস শুরু হওয়ার কথা। পরে সেটা আমার ডেফার করেছিলাম পরে, বাট এ পর্যন্ত আপনাদের সাথে আমি অন এন্ড অফ ছিলাম। আপনাদের ক্লাসগুলো আমি স্পেশালি আমার ইন্টারভিউ ডেট পাওয়ার 1-2 মাস আগে আমি রেগুলার ক্লাস করছি। আর ক্লাসের বাইরে হচ্ছে আপনাদেরকে আমি বিভিন্ন কাজে ফোন দিতাম। এডিএস 160 এর বিভিন্ন ঝামেলা, বিভিন্ন কনফিউশন, বা ধরেন কোনো কারণে আপসেট লাগতেছে, আপনাদের টাচে ছিলাম অলওয়েজ। কিন্তু আমি রেগুলারলি ক্লাস করছি লাস্ট 1 মাস বা 2 মাস। আপনার মেন্টর কে ছিলেন? পূর্ণা ম্যাডাম। যদি আমি কখনো ম্যাডামের নাম অফিসিয়ালি জিজ্ঞেস করি নাই, বাট সম্ভবত পূর্ণা ম্যাডাম আমার মেন্টর ছিলেন। ম্যাডাম আমাকে কনফার্ম করিয়েন, কারণ আপনার সাথে আমার কথা হয়েছে একটু আগে। আচ্ছা, ম্যাডামের মেন্টর কে ছিলেন যদি একটু কনফার্ম করতেন। স্যার আমি ঐশী ছিলাম পরে। ঐশী এই হ্যাঁ, আমার দুই মেন্টর ছিলেন। লাস্টের দিকে মনে ঐশী ম্যাডাম ছিলেন। আচ্ছা আচ্ছা, তো ভূমেকের সার্ভিস কেমন লেগেছে যদি একটু কতটুকু করেছেন আপনি? না আমি তো ধরেন মানে আমি আমার এই ইউএস এর স্টুডেন্ট জার্নিতে বা যতদূর আসছি আমি মানে প্রত্যেকটা প্রসেসে নিজে করার চেষ্টা করছি। আর যদি আমার নিজের প্রসেসের বাইরে আমি যদি কারো হেল্প নিয়ে থাকি সেটা আমি আপনাদের হেল্প দিচ্ছি। আমি পার্সোনালি মানে আমি আপনাদেরকে 10 আউট অফ 10 দিব, কেননা বোমেকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেমন আমি কিন্তু আমাদের ফাইল স্টুডেন্ট ছিলাম না। আমি কিন্তু ফাইল প্রসেসিং আপনাদের
মানে আমি সেলফ ফাইল প্রসেসিং করছি, তারপরে আমি যখন ফাইল প্রসেসিং করতেছিলাম এই ছোটখাটো কনফিউশনে আপনারা কিন্তু আমাকে হেল্প করছেন। মানে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু এজেন্সি দেখা যায় যে যদি ওদের দ্বারা ফাইল প্রসেসিং না করি তখন কিন্তু ওরা টোটালি হেল্প করে না, একদমই হেল্প করে না। তা আমার ধরে DS-160 বিভিন্ন কোশ্চেন ছিল, আপনি হয়তো জানেন, বিশেষ করে অরণ্য স্যারকে আমি অনেকবার ফোন দিয়েছি যে আমার DS-160 আপডেট করার ইস্যু ছিল। DS-160 ওই যে কোডটা আপডেট করা বন্ধ করে দিল, আমি প্রচুর নার্ভাস ছিলাম এটা নিয়ে। এরপরে কোন কাউন্টারে কি হয় না হয়, বায়োমেট্রিক কোথায়, এগুলো নিয়ে আমি প্রচুর কনফিউজ ছিলাম, যেটা আমার এটা ফার্স্ট টাইম। তো অরণ্য স্যার আমাকে প্রত্যেকটা জিনিস, এরপরে ঐশী ম্যাডাম প্রত্যেকটা জিনিস আমাকে এত সুন্দর করে গাইড করছে যে এটা আমার কাছে মনে হচ্ছে কমপ্লিমেন্টারি। এটা হয়তো আপনারা না করলেও আমি আপনাদের আমার কোনো কমপ্লেন করার সুযোগ ছিল না, যেটা আপনারা ইন্টারভিউ নিচ্ছেন আমার উপরে। এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে ভিসার 1-2 দিন আগে আপনারা যে সাপোর্ট দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে অনেক বড় করুন। মানে আমার কিন্তু রেগুলার ইন্টারভিউ হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ঐশী ম্যাডাম আমার ইন্টারভিউ নিছে, আমার ওয়াইফের ইন্টারভিউ নিছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট ছিল। মানে ওইটা না হলে আসলে না, মানে আমরা ফ্লোতে আসতে পারতেছিলাম না। যেহেতু আমরা দুজনেই আমরা যেহেতু চাকরি করতাম, মানে সো ফ্লোটা দরকার ছিল, যেটা ঐশী ম্যাডাম লাস্ট ইন্টারভিউ না নিলে আমাদের ফ্লোটা আসতো না। এই কয়েক জায়গায় আপনাদের অনেক সাপোর্ট পাইছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেদিন আপনাদের ইন্টারভিউ সেদিনকার এক্সপেরিয়েন্সটা একটু বলবেন, যাবে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হয় আপনি বলবেন। আচ্ছা, এখানে যারা পার্টিসিপেন্ট আছেন আপনারা কিন্তু আমাকে কোয়েশ্চেন করবেন আর কি। হ্যাঁ, মানে আমি চাই আপনারা আমাকে কোয়েশ্চেন করেন, কারণ অনেক সময় কোয়েশ্চেন করলে আমি যদি কোনো কিছু মিস করে যাই তখন সেটা আমার বলতে সুবিধা হয়। আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার সময় মানে আমি যেসব চ্যালেঞ্জ ফেস করছি বা আগে পিছিয়ে যা আছে আমি প্রাসঙ্গিক সবকিছু বলার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে আপনারা মানে ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে, যেহেতু আমরা 4 জন ছিলাম, আমি, আমার মিসেস, সাথে আমার 2 জন ডিপেন্ডেন্ট বেবি 2 জন। সো আমরা মানে ভিসা এমবেসির কাছাকাছি একটা ভালো হোটেলে আমরা ছিলাম সবাই, আগের দিন 2 দিন ছিলাম। কেন ছিলাম? যে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কোয়াইট এনভায়রনমেন্ট দরকার, এবং মানে একটা কোয়াইট এনভায়রনমেন্ট কিন্তু এই ধরনের পরীক্ষাগুলোর আগে খুব ইম্পর্টেন্ট, যে আপনাকে চিন্তা করার অবকাশ দিবে এবং আপনি মনের মতো করে নিজে নিজে পড়াশোনা করতে পারবেন। সো আমরা একটা মোটামুটি মোটামুটি একটা হোটেলে ছিলাম, যেখানে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছি আর কি। হ্যাঁ, সেকেন্ড অফ অল হচ্ছে মানে একটা জিনিস আমি ঐশী ম্যাডামকে অনেক অনেক থ্যাঙ্কস যে আচ্ছা আমি কি করছি আমি ক্রনোলজিক্যালি আগে। প্রথমে হচ্ছে আমার ছিল টাইম ছিল আই গেস 10 বা 10:15-তে। তো আমি নটে পৌঁছে গেছি এবং ওনারা আমাকে সঙ্গে সঙ্গে মানে ঢুকে ফেলছে। আমি সবচেয়ে বেশি নার্ভাস ছিলাম DS-160 নিয়ে। DS-160 নিয়ে কেন নার্ভাস ছিলাম? আমার I-20 চেঞ্জ হয়েছে। DS-160 আমি যে DS-160 দিয়ে আপনার এমবিসি ডেট নিয়েছিলাম, সেই DS-160-তে আমার যে ইউনিভার্সিটি ছিল ওই ইউনিভার্সিটিতে আমার কোনো ফান্ডিং ছিল না, এবং ইউনিভার্সিটিটা মোটামুটি ইউনিভার্সিটি আর কি। হ্যাঁ, এবং ওই ইউনিভার্সিটি নিয়ে দাঁড়ালে এটা আসলে মানে ভিসা না হওয়ার চান্সই বেশি। বর্তমান ইউনিভার্সিটিটা মোটামুটি ভালো ইউনিভার্সিটি, আমার ফান্ডিং ছিল ফুল ফান্ডিং না 75% ফান্ডিং, সাথে আমার স্টাইপেন্ড ছিল জিআরএ। তো ওই I-20 দিয়ে আমি কিন্তু DS-160টা আপডেট করতে পারতেছিলাম না। আমি DS-160 সাবমিট করছি, কিন্তু আমি আপডেট করার কোনো সুযোগই পাচ্ছিলাম না। এবং দেখা যাচ্ছে ফেসবুকে দেখতেছিলাম যে DS-160 নিয়ে খুব ঝামেলা করতেছে, যে বলতেছে পুরান I-20 নিয়ে পরীক্ষা দাও। এখন পুরান I-20 নিয়ে পরীক্ষা দিলে আমার ভিসা হইতো না। এরপরে আমার আবার জব চেঞ্জ হয়েছে, তো পুরান অ্যাপ্লিকেশনে আমার যে জব ছিল, নতুন অ্যাপ্লিকেশনে আমার জব চেঞ্জ। তো বিভিন্ন সিগনিফিকেন্ট চেঞ্জ ছিল আমার নতুন DS-160-র জন্য। তা আমি প্রথমে এটা নিয়ে টেনশনে গেলাম। তো প্রথমে আমাদেরকে হচ্ছে একজন বাংলাদেশি ভদ্রলোক, উনি এমবেসিতে চাকরি করেন, উনি আমাদের নিচ্ছে পাসপোর্ট গুলো চেক করছে। তা আমি ওনাকে যখন জিজ্ঞেস করতেছি যে আমার তো DS-160 আপডেট করতে হবে, উনি একটু রেগে গেছে আমার সাথে, বলতে না DS-160 আপডেট করা যাবে না। তারপর আমাকে বলতেছে যে, আমি বললাম যে ভাই আমার ইউনিভার্সিটি চেঞ্জ হয়েছে, এটা আপডেট করতে, মানে একটু আমি ইনসিস্ট করছি। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ইউনিভার্সিটির নামটা আপডেট করে দিচ্ছি। তো উনি আমি ইউনিভার্সিটির নাম আপডেট করছে। এরপর হচ্ছে উনি আমার আপডেট করছেন ভার্সিটি, আমার জব আপডেট করছেন। ইন্টারেস্টিং যে আমার সামনে একজন ক্যান্ডিডেট ছিল, ওরা জানি না ভিজিট ভিসা, সম্ভবত ভিজিট ভিসা মনে হয়েছে আমার কাছে। তো একটা কথা আমি সবসময় বলবো যে ইউএস এমবেসির ভিসাটা আপনারা সিরিয়াসলি নেবেন। হ্যাঁ, ইট ইজ নট লাইক আদার
আদার মানে ইমিগ্রেশন আদার কান্ট্রিজ। হ্যাঁ, অস্ট্রেলিয়া ইউকেতে আপনি ডকুমেন্ট দিয়ে যেতে পারবেন। হ্যাঁ, ইউএস এমবাসিতে আমি বলবো ইউএস এমবাসি ভাইবাটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। ওখানে যারা থাকে প্রত্যেকে সাইকোলজিক্যালি অনেক অ্যাডভান্স। আমি নিজে একজন ডক্টর সেই হিসেবে আমি বলতেছি, ওরা কিন্তু আপনাকে আপনি কি বলতেছেন, আপনি কি সত্যি নাকি মিথ্যা বলতেছেন, আপনি বানায় বললেও কি বলতেছেন, ওরা কিন্তু আপনাকে দেখেই আপনাকে বুঝে ফেলেন। তো এই জায়গাগুলোতে আপনারা আপনারা ভিসা ইন্টারভিউতে আপনারা সবাই সিনসিয়ার থাকবেন, ট্রুথফুল থাকবেন। ওরা কিন্তু বেশি মানে যদি আপনি ইয়া করতে চান ওরা আমাকে কাপ করে ধরে ফেলবেন। আমার সামনে একজন ক্যান্ডিডেট ছিল, তো উনি পাসপোর্ট দিছে। তো পাসপোর্ট দেওয়ার পর ইয়াতে 2 জন ফিমেল পাসপোর্ট দিছে। পাসপোর্ট দেওয়ার পর ভিসা অফিসার বলতেছে যে আপনার DS-160 কে ফিল আপ করছে? তো উনি বলতেছে আমি ফিল আপ করছি। তারপর বলতেছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়? বলে যে ঢাকায়। তারপর বলতেছে যে তাহলে পাসপোর্টে ইয়া লিখছেন কেন, পাসপোর্টে ভোলা বা অন্য একটা ডিস্ট্রিক্ট লেখা আছে কেন? হ্যাঁ, জন্মস্থান DS-160 তে একটা দিছে, পাসপোর্টে আছে আরেকটা। দেখেন এটা একটা রেড ফ্ল্যাগ। সেকেন্ড ওনাকে বলতেছে আপনি কি আর অন্য কোনো পাসপোর্ট আনছেন? মানে অনেকে তো পুরান পাসপোর্ট থাকে। তো তখন ওই ফিমেলটা বলে যে না, আমার একটাই পাসপোর্ট। এখন আপনার পাসপোর্টে কিন্তু পুরান পাসপোর্টের আইডি লেখা থাকে। তো উনি বলছেন আপনি তো মিথ্যা কথা বলছেন, আমরা তো পুরান পাসপোর্ট আছে এই যে নাম্বার। তারপর উনি থতমত খেয়ে গেছে। মানে কি উনি কিন্তু দুইটা বিষয় হাইড করতে চাইছিল। এবং এগুলা কিন্তু আমি জানি না ওনার পরবর্তীতে ভিসা হয়েছে কি হয় নাই, বাট এগুলা কিন্তু খুবই নেগেটিভলি নেয়। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনি আপনার নিজের সম্পর্কে জেনে যাবেন, এবং আপনার DS-160 যদি অন্য কেউ আপনাকে হেল্প করে ফিল আপ করে দেয়, তারপরও প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি নিজে পড়ে যাবেন এবং নিজে আইডিয়া নিয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কি ফিল আপ করা হয়েছে। আদারওয়াইজ ওখানে কিন্তু আপনাকে চেক করবে যে DS-160 আপনি ফিল আপ করছেন বা আপনার DS-160 সম্পর্কে আপনি আদৌ কিছু জানেন কিনা। আচ্ছা, যেহেতু আমার বেবি ছিল, সো ওনারা হচ্ছে আমাকে কোনো লাইনে দাঁড় করা নেই আমাদেরকে। তারপর ওনারা আমাদেরকে সরাসরি একজন ভিসা অফিসারের কাছে নিয়ে গেছে, একজন মিডল এজ ব্লু শার্ট পরা। আমার আগে 4 জন ইন্টারভিউ দিছে, সবারই ভিসা হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছিল যে আমার একটা ভালো কাউন্টারে আল্লাহ আমাকে ফেলছে। তো আমি গেলাম। আমি যাওয়ার পরে আমার জন্য সবচেয়ে যেটা উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন যে আপনারা কোন ক্যাটাগরিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন। তো আমি বললাম যে আমি F1 আর বাকি 3 জন হচ্ছে F2 জন্য অ্যাপ্লাই করতেছি। তারপর বললাম যে আপনার I-20 দেন, পাসপোর্ট দেন। তো I-20 পাসপোর্ট দিলাম। তো I-20 তে দেখে ওখানে আমার যেহেতু গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ লেখা ছিল, তো এটা আমার খুব কাজে দিছে। তো উনি বলছে ও ভেরি গুড, ইউ হ্যাভ রিসিভড এ গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, গুড। তখন আমি বুঝছি যে বাতাস অনুকূলে আছে। তারপরে ধরেন তারপর আমাকে বললো যে তুমি কি সাবজেক্ট স্টাডি করবা। তা আমি বললাম যে আমি এপিডেমিওলজি নামের একটা সাবজেক্ট স্টাডি করব। তো এপিডেমিওলজি পরে তুমি কি করবা? তখন আমি বললাম যে এপিডেমিওলজি দিয়ে কি শিখবা? বললাম যে আমি এপিডেমিওলজি দিয়ে আমি একটা রোগ কেন হয় সেটার ব্যাকগ্রাউন্ড থিওরি এবং এটা কিভাবে প্রিভেন্ট করা যায় সেগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। এরপরে বললো যে এরপর তুমি কি করবা? বললাম যে আমি বাংলাদেশে যেখানে চাকরি করতাম আমি বাংলাদেশে এগুলো নিয়ে কাজ করি, সেটা আমি বাংলাদেশে আমি এবার ব্যাক করবো। এরপরে ইন্টারেস্টিং হচ্ছে এরপর উনি আর আমাকে হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন করছে যে আপনি না ডেফিসিট, আমার কত $28,000 ডেফিসিট ছিল ডিপেন্ডেন্ট সহ, ডেফিসিট কিভাবে কভার করবেন। তো এটার আনসার আমি খুব ভালো করে প্রিপেয়ার করে নিয়ে গেছিলাম, যেহেতু আমরা দুজনই প্রায় 10 বছর ধরে জব করি। তো বলছি যে আমরা জব করে এই টাকাটা সেভ করছি। হ্যাঁ, আমরা ধরেন এখানে স্পন্সরশিপে অনেকে ধরেন বা আমার বাবা, আমার শ্বশুর বা আমার ভাই, যেহেতু আমরা জব করতাম তারপর জবের এক্সপিরিয়েন্সটা এখানে দেখাইছি যে আমি এত বছর জব করে এই টাকাটা জমাইছি, সেটাই আমি এখানে শো করছি। এখানে পরের টপিকে যাওয়ার আগে আমি একটা কথা আমাদেরকে আইডিয়াস বলে রাখি যে অ্যাবসার্ড কোনো কিছু এমবেসিতে বলবেন না। যেমন অনেক সময় দেখা যায় যে আপনাকে যখন জিজ্ঞেস করে আপনার ফাদারের মান্থলি ইনকাম কত, আমরা বলি যে বাংলাদেশি টাকায় ধরেন 15 লাখ 20 লাখ টাকা বছরে আপনার বাবার মান্থলি ইনকাম। আপনাকে দেখেই বুঝতে পারবে আপনি 1 কোটি টাকা কামাই করে বাবার ছেলে নাকি ছেলে না। হ্যাঁ, এবং এখানে অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি ইনকামটা একটু বেশি বাড়াই বলি। হ্যাঁ, I-20 তে যা আছে তার 2 গুণ করে বলি। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো এটা সবসময় কাজ করে না।
আপনি যেটা প্র্যাকটিক্যাল, যেটা রিয়েলিস্টিক, যেটা ট্রুথ, সেটা আপনি কনফিডেন্টলি বলেন, তাহলে আমার মনে হয় এটা অনেক অ্যাডভান্টেজেস হয়। কেননা এখানে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ভিসা না পাওয়ার পর মন খারাপ করি, যেটা আমি প্রচুর ভিসা কেস করছি, যে আমি তো সবকিছু ঠিকঠাক মতো বলছি, আমি তো বলছি আমার আব্বার ইনকাম ভালো, কিন্তু আপনি বললে হবে না সেটা কতটুক সাফিসিয়েন্ট। হ্যাঁ, যেমন ধরেন আপনি পড়ছেন জাতীয় ইউনিভার্সিটিতে, হ্যাঁ, আপনি বলতেছেন আপনার আব্বার ইনকাম বছরে 1 কোটি টাকা, এটা কিন্তু সেন্স মেক করে না। ওরা কিন্তু ধরেন প্রত্যেকটা বিষয়ে ওরা জাজ করে 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 আসে। হ্যাঁ, আপনি যদি এমন হচ্ছে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছেন, পর আপনি নর্থ সাউথে পড়ছেন, পর আপনি অন্য দেশে পড়ছেন, দেন ইট মেক সেন্স। ওরা কিন্তু বাবার ইনকামের সাথে প্রত্যেকটা বিষয়ে ওরা ম্যাচ করে। এই জন্য মানে অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু না বললে এটা আমার আপনার চান্সটা অনেক বাড়াই দিবে। আচ্ছা, এরপরে যেটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমার ওয়াইফকে কিছু জিজ্ঞেস করে নাই, আমার যেটা বেবি ছোট লোককে কিছু জিজ্ঞেস করে নাই। ওনারা বলতেছেন যে তোমাদের মধ্যে এমন কোনো বেবি আছে যে ইংলিশে কথা বলতে পারে? তো আমি তো ছোটটাকে তো বলতে দিব না, আমার যেটা ক্লাস 3 এর বাচ্চা যেটা আছে ওকে বলতেছে যে ইয়েস শি ক্যান স্পিক এ লিটল বিট অফ ইংলিশ। থ্যাঙ্কস টু ঐশী ম্যাডাম। ঐশী ম্যাডাম আগের দিন রাতে আমার ওয়াইফকে বলছিল আমরা বাচ্চাকে প্রিপেয়ার করবেন। তো আমার ওয়াইফকে, আমার বেবিকে বলতেছে যে তুমি সামনে আসো। আমার বেবি সামনে আসছে, তারপরে আমার বেবি আবার বলছে গুড মর্নিং অফিসার। এটা ভিসা অফিসার মনে এক্সপেক্ট করে নাই, তো ভিসা অফিসার খুশি হয়েছে, ইয়া গুড মর্নিং গুড মর্নিং। তারপর ভিসা অফিসার বলতেছে যে ভিসা অফিসার আমার মেয়েকে জিজ্ঞেস করছে যে হাউ আর ইউ টুডে। তো আমি বলছি ইয়েস আই এম ডুইং ফাইন। ও আবার পাল্টা উত্তর দিচ্ছে হাউ আর ইউ, যেটা আমরা আমার মেয়ে থেকে এক্সপেক্ট করি না আর কি। হ্যাঁ, ওকে আমরা নর্মালি একটু বোকাশোকা হিসেবে বেশি আদর করি, বাট ও যে ওই দিন এত কনফিডেন্স আল্লাহর কোত্থেকে দিচ্ছে আমি জানি না। তারপরে আমার মেয়েকে জিজ্ঞেস করতেছে যে আর ইউ প্রাউড অফ ইউর ড্যাড। তারপরে আমার মেয়ে বলতেছে ইয়েস আই এম প্রাউড অফ মাই ড্যাড। তারপরে উনি বলতেছে আই এম অলসো প্রাউড অফ ইউর ড্যাড, যিনি উই আর অলসো প্রাউড অফ ইউর, ভিসা অফিসার বলছে। তারপরে আমাদের 4 জনকে বলছে ইউর ভিসা হয়েছে অ্যাপ্রুভ। তারপর আমার ওয়াইফ আবার হাঁ করে তাকায় আছে, বলছে আমাদের 4 জনেরই ভিসা হয়েছে? বলছে হ্যাঁ তোমাদের সবার ভিসা হয়েছে। তারপর অল অফ ইউ আর লাইক অ্যাপ্রুভ। তারপর তো ধরেন আমি তো ধরেন আই ওয়াজ গেটিং ইমোশনাল। আমার আমি অনেক এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আর কি, এই ভিসাটা পাওয়া। আর আমি অন্য কোথাও অ্যাপ্লাই করি না, এটার পিছনে 2-3 বছর লেগে আছি। তারপরে আমরা বিচার বিয়াতে নিয়ে আমরা বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার আবার তখনও সোশ্যাল মিডিয়া রেস্ট্রিকশনটা আসে না আলহামদুলিল্লাহ, মানে ট্রাম্পের ওই নির্বাহী আদেশের আগে আমাদের সবকিছু হয়েছে। তো আমাদের হওয়ার 2-3 দিন 4-5 দিনের মধ্যে পাসপোর্ট আমি চিটং থেকে নিয়ে আসছি। সো এভরিথিং ওয়াজ গুড। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে আপনার হচ্ছে মানে হ্যাঁ কান্ট্রিটাই বিষয়টা কিভাবে প্র্যাকটিস করবেন। আপনি প্রত্যেকটা উত্তরের মধ্যে বাংলাদেশ ঢুকাবেন, বুঝছেন? আপনি যাই বলেন যে আপনার ক্যারিয়ার গোল কি, আমার ক্যারিয়ার গোল হচ্ছে বাংলাদেশে আমার কিছু একটা করা। আপনি এসে কি করবেন, আমার এসে হচ্ছে বাংলাদেশে আমি এটা করবো। আপনি এই সাবজেক্ট কেন পছন্দ করছেন, এই সাবজেক্ট আমার দেশে ডিমান্ড আছে এই কারণে আমি নিছি। হ্যাঁ, সবসময় প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনি অবশ্যই আপনার বাংলাদেশকে টানবেন। বাংলাদেশকে টানলে কি হবে জানেন, আপনার কান্ট্রিটা এটা হচ্ছে আপনার স্ট্রং হবে আর কি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে DS-160 আপডেট তো বললাম, এখন কি অবস্থা আমি জানি না। তবে DS-160 যদি আপনি আপডেট করতে না পারেন, ওখানে গিয়ে আপনি বলবেন যে আমার এই ইনফরমেশন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, অনেকে দেখা যায় যে ভিসার ডেট নেওয়ার জন্য থার্ড পার্টির আশ্রয় নেয়। ইনফ্যাক্ট আমিও প্রথম দিকে ট্রাই করছিলাম, কিন্তু এটা আসলে কোনো কাজে দেয় না। কেউ যদি দাবি করে যে আমি আপনার ইউএস এমবাসির ভিসার ডেট আগা দিতে পারবো, হ্যাঁ, এটা একদম ফালতু কথা, এটা কখনো সম্ভব না। সো আপনার ভিসার ডেট আপনি চেষ্টা করবেন নিজে সার্ভারে ঢুকে একটা সার্টেন টাইম পর ইলিগালি আগাবেন। হ্যাঁ, আপনি ইলিগালি ভিসার ডেট নেবেন, আপনার থেকে পার স্লট 20,000-30,000 টাকা নেবে, এগুলো ইট ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ, ওরা কোনো কারিশমা দিয়ে ডেট পায় না, ওরাও লগ ইন করে। সো ভিসার ডেট নিজেরটা নিজে ম্যানেজ করবেন। এটা এই জিনিসটা আমি আমার আরেকটা এক্সপিরিয়েন্স ছিল। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আমি যে আজকে মানে আমেরিকা থেকে আপনাদের সাথে কথা বলতেছি, এখানে আমার কোনো কৃতিত্ব নাই। আমি মানে বলবো যেখানে কারোরই কোনো কৃতিত্ব নাই। হ্যাঁ, এখানে একমাত্র সব আল্লাহ ডিসাইড করছে। আল্লাহ ডিসাইড করছে যে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ বা 8 তারিখ। 8 তারিখ এই এতটা বাজে আমি আমেরিকা থেকে আপনাদের সাথে ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এটা আমার নসিবে লেখা ছিল, এটা আমার তকদিরে লেখা ছিল। সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন, তকদিরের উপর বিশ্বাস রাখবেন। আমি যে আমেরিকা ভিসা পাইছি এটা তো আমার কোনো ক্রেডিট নেই। হ্যাঁ, ইভেন এখানে আমি বলবো কারো কোনো ক্রেডিট নেই, এটা একমাত্র আল্লাহ আপনাকে ওই জায়গায় পাঠাইছে বলে আপনি যেতে পারছেন। এই জন্য সবাই যে ধর্মের আছেন
আমি ইসলাম ধর্মের নামাজ পড়ার চেষ্টা করছি। যে যে ধর্মের আছেন নামাজ পড়বেন, মানে নিজের যে পূজা বা যেটা করার সেটা করবেন এবং একটা নিয়ত করবেন। আমি নিয়ত করছিলাম ভিসা হওয়ার, আল্লাহ যদি আমার ভিসা দেয় আমি উমরা করতে যাবো। আমি ভিসা হওয়ার পর আমি সৌদি আরব ঘুরে আসছি আমার ওয়াইফকে নিয়ে। হ্যাঁ, সো এই বিষয়গুলা মানে আল্লাহকে বলবেন। আর যদি কোনো কারণে আপনার ভিসা না হয়, এটা আপনি মনে রাখবেন যে এটা আপনার জন্য বেস্ট ডিসিশন ছিল। হ্যাঁ, মানে এটা বেস্ট ডিসিশন ছিল আপনার ধরে। এবং কখনো যদি ভিসা হয় কখনো প্রাউড ফিল করবেন না। হ্যাঁ, ভিসা হইলে এটা মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ আপনাকে খুব পছন্দ করে বলে আপনি খুব লাকি, এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। আপনি ভিসা হয়েছে সেটাও একটা আপনার পরীক্ষা, ভিসা হয় নাই এই জন্য আবার আল্লাহকে দোষ দিবেন না, সেটাও আপনার একটা পরীক্ষা। হ্যাঁ, সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আল্লাহ যেটা যেদিন হওয়ার কথা সেটা সেদিন হবে, এর একদিন আগে হবে না, একদিন পরটা খুব কঠিন ছিল, খুবই কঠিন ছিল। আমার আব্বা ইন্তেকাল করছে এবং মেবিন আমি প্রফেশনাল ঝামেলায় ছিলাম, আমি চুপচাপ বসেছিলাম, আমি আল্লাহকে দোষ দিই নাই, কান্না করছি, বাট আল্লাহ একটা ওয়ে আমাকে বের করে দিচ্ছে আর কি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আমি বারবার বলতেছি যে ইন্টারভিউর যেটা কোশ্চেন ওনারা যেটা সেশন করে প্রতিদিন 9টায়, এটা আল্লাহর ওয়াস্তে সিরিয়াসলি দিবেন। আমি দুঃখজনক ভাবে হলেও আমি দেখছি অনেক ক্যান্ডিডেট এখানে এসে ইন্টারভিউতে প্র্যাকটিস করে ঠিক মতো কথা বলতে পারতেছে না এবং তার কথা শুনে বোঝা যাচ্ছে সে বিন্দু মতো প্রিপারেশন দিচ্ছে না। হ্যাঁ, এটা যদি করেন আপনি ইউএসএমবিসি ভাইবা আপনার ক্লিয়ার হবে না। আপনাকে অনেকে বলবে অস্ট্রেলিয়া চলে যাই, চলো ইউকে চলে যাই, মানে কিন্তু ইন্টারভিউ লাগে না। এখানে ইন্টারভিউ মানে আপনাকে চূড়ান্ত সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। তো এটা যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি ইন্টারভিউ যদি মক ইন্টারভিউ যদি না দেন, আপনার কখনোই এই জড়তা গুলা কাটবে না। আর খুঁটিনাটি যে কোনো বিষয় জিজ্ঞেস করবেন ওনাদেরকে। আমি তো বললাম আমি ফাইল স্টুডেন্ট না, তারপরে ওনারা আমার ফাইলের বিষয়ে যেভাবে হেল্প করছে অত অন্য কেউ হলে আমাকে চার্জ করতে বা হেল্প করতো না। সো থ্যাংকস টু অল অফ ইউ। আর যারা এই টিমে আছেন, আমার যিনি মেন্টর ছিলেন, তো ওনারা আল্লাহ আমাদেরকে অনেক বড় করুক। আমি ইভেন ভিসা অফিসারের জন্য দোয়া করিয়েছি, বলে যে আল্লাহ তোমাকে বড় করুক, ভিসা অফিসারকে বলছি গড ব্লেস ইউ, আল্লাহ আপনাদেরকে বড় করুক। ঠিক আছে, আর আমি বা আমার ওয়াইফ আমরা কিন্তু যে কোনো সময় আপনাদের সাথে ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য থাকবো। হ্যাঁ, আমার অফিসে আসার কথা ছিল, বাট সময় স্বল্পতা আমি বের করতে পারি নাই। শুভ ভাই হচ্ছে আমার সাথে আমার স্পাউস, আমার ওয়াইফও আছেন, সেও আপনাদের জন্য বসে আছে। তো উনিও হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স বা ওনার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। সো আমরা এখন শুনবো আমাদের, আর সবাইকে বলি রাইসুল ভাই কিন্তু উনি কিন্তু একজন ডক্টর। সো আমরা এখন ওনার মিসেসের কাছ থেকে আমরা ভিসা এক্সপিরিয়েন্স শুনবো। জি ম্যাম। হ্যাঁ, আসুন, জাস্ট এ মিনিট। হ্যাঁ, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কথা শুনছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি আমার পার্সপেক্টিভে কিছু বিষয় শেয়ার করি আর কি। প্রথম যেটা বলবো যে রাসূল অলরেডি বলেছেন, আমি নিজেও একজন ডক্টর বাই প্রফেশন, আমি ফিজিশিয়ান। আমরা পাবলিক হেলথে আমরা অ্যাকচুয়ালি দুজনে ওই ফিল্ডে কাজ করছি। তো যেটা সে বলছিল যে আমার বেবির কথা, তো আমরা টোটালি এই বিষয়টাতে মানে তৈরি ছিলাম না, প্রিপেয়ার ছিলাম না, বা আমরা এক্সপেক্ট করি নাই যে বেবি থেকেও মানে কিছু জিজ্ঞেস করতে পারে বা বেবিকে ইন্টারভিউ ফেস করতে পারে। তো আমরা নিজেরাই প্র্যাকটিস করছিলাম। আর আমরা ওই যেটা বলছিল যে একটা হোটেলে আমরা একদিন আগেই আমরা চলে যাই। তো এটা কেন, যে দুজনেই আসলে বেবি আছে, ফ্যামিলি নানা ধরনের রেসপন্সিবিলিটি, নানা ধরনের ঝামেলা যাচ্ছিল, আর অফিস থেকে ছুটি নিয়ে এসে ওই যে মাইন্ড সেট আপ করাটা আমাদের খুব প্রয়োজন ছিল, যে একটা দিন সময় হাতে রেখে আমরা একটু মাথা ঠান্ডা করে প্র্যাকটিস করে এরপরে দিন আমরা খুব কাজে দেয়, একদম সব একদম মাথা ঠান্ডা হয়ে যায়, মাথা কাজ করে ভালো। তো আমরা যে আগের দিন রাতে যে প্র্যাকটিস করছিলাম, ঐশী ম্যাম হঠাৎ করে রাতের বেলা একদম লেট নাইটের দিকে আমরা 2বার বা 3বার মনে হয় পুরো দিনে আমরা মক ইন্টারভিউ দিয়েছি ওনার কাছে। তো রাতের বেলা ম্যাম বলছিলেন যে ম্যাম আপনি একটা জিনিস খেয়াল রাখেন, আপনার বেবিকেও একটু প্রিপেয়ার করে রাখেন, হয়তো বেবিকেও জিজ্ঞেস করতে পারে, হয়তো অনেক সময় দেখা যায় যে ওর কথা বলতে চায়, তো আপনি আপনার বেবিকে প্রিপেয়ার করে রাখবেন, এই যে কেমন আছে, ভালো আছো, বাবার নাম কি, এগুলো একটু জানায় রাখবেন। তো আমি রাতের বেলা ওনার কথাটা মানে গুরুত্ব সহকারে নিয়ে আমার মেয়েকে আমি বলছিলাম যে তোমার সাথে কথা বলতে চাইলে তুমি কথা বলতে পারবে? হ্যাঁ পারবো। আমি বললাম তোমার বাবার নাম কি, মার নাম কি, এসে তুমি কতদিন থাকবা, আমরা আবার চলে আসবো, তোমার স্কুলের ওই বিষয়গুলো আমি শেখাচ্ছিলাম, যে হ্যাঁ স্কুল থেকে ছুটি নিয়েছি,
নিয়ে তারপর আমরা হয়তো কয়েক মাস থাকবো, তারপর চলে আসবো, এটা বারবার বলবা। তো এগুলাই ওকে শেখাচ্ছিলাম। তো পরে দেখা গেল যে সত্যি সত্যি ইন্টারভিউতে দেখা গেল যে আমাকে কিছুই জিজ্ঞেস করলো না, আমার ছোট যে বেবি আমার কোলে ছিল তাকেও কিছুই জিজ্ঞেস করলো না, আমার মেয়েকে ডেকে, সে পেছনে ছিল, আমি আর আমার হাজবেন্ড পাশাপাশি সামনে দাঁড়াইছিলাম, আমার মেয়েকে পেছন থেকে ডেকে এনে পরে মানে কথা বললো। এটা আমার খুব সারপ্রাইজিং লেগেছে এবং ঐশী ম্যামের প্রতি এটা আমি খুবই খুবই থ্যাঙ্কফুল। যদি আমি আসলে ওকে রাতের বেলা যদি একটু নকটা না করতাম যে তোমার সাথে কথা বলতে পারে, হয়তো সে নার্ভাস হয়ে যেত। বাট ওগুলো কিছুই জিজ্ঞেস করে নাই, জাস্ট কেমন আছে ভালো আছে যেটা রাসেল বললো সেগুলোই জিজ্ঞেস করেছে। আর সে যেহেতু আমাদের মক ইন্টারভিউ যেগুলো আমরা দিচ্ছিলাম, আমার মেয়েগুলো মানে সামহাও সে দূর থেকে বা এটা ফলো করছে, তো সে ওইভাবেই সে কথা বলছে, গুড মর্নিং অফিসার বা এগুলা সে বুঝতে পারছে কিভাবে কথা বলতে হবে। তো আমার মনে হয় যারাই ফ্যামিলি যাচ্ছেন একসাথে, ডিপেন্ডেন্ট যাচ্ছেন, তারা বেবি একটু প্রিপেয়ার করে রাখেন, এটা খুব কাজে দিছে। আর আমি আরেকটা কথা, ও সবই বলেছে, একটা কথা আমি অ্যাড করতে চাই যে তকদির অবশ্যই আছে, নিজের চেষ্টাটা থাকতে হবে। এখানে প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট, নিজের প্রোফাইল গুলো তৈরি করা, জব এক্সপিরিয়েন্স যেগুলো রাসেল বলেছে, প্রোফাইলটা একটু যদি ভালো থাকে, আমার মনে হয় যে যেমন আমাদের সাথে খুব বেশি কথা না বলার আরেকটা কারণ আমার মনে হয়েছে যে এই গ্রুপ থেকে স্যারদের বা ম্যামদের যেভাবে গাইডেন্স ওনারা দিয়েছেন ওইভাবে, এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে আমরা সব ডকুমেন্ট গুলো ওইভাবে সব তৈরি করেছি, ওইভাবে সাজিয়েছি বিধায়, এবং তাদের কাছে তো সবই থাকে, সব ডকুমেন্ট তো আছে, সাথে সব হিস্ট্রি আছে, সবকিছু ব্যাকগ্রাউন্ড সব চেক করে তো তারা কথা বলে। তো এই জন্য আসলে সামনাসামনি খুব বেশি কোয়েশ্চেনও আসলে জিজ্ঞেস করেন না, কারণ দেখাই যাচ্ছে সবকিছু আছে। আমাদের একটা আমরা একটু মাথা খাটিয়ে একটু সিঙ্গাপুর ঘুরে এসেছিলাম, তো ওইটাও একটা ট্রাভেল একটা হিস্ট্রি থাকলো। আবার আমাদের টাইটা খুব ছিল, কারণ দেশে আমাদের বাবা মা দুজনেরই বাবা মা, আমরা একজন সন্তান, ও একটা মাত্র ছেলে, আমি একটা মাত্র মেয়ে, এরকম। তো এই টাইগুলা যেগুলা উনি বলছিলেন, রাসেল বলছিলেন, এগুলো একটু মাথায় রাখলে খুব উপকারী হয়। আরো একটা কিছু বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি, বাট সবার জন্য বেস্ট অফ লাক, অনেক ভালো উইশ থাকলো। সবার উদ্দেশ্যে তো বললেনই ওনার কাছে, আমরা চেষ্টা করি সবসময় সবাইকে সহযোগিতা করার, তো সময়ের কারণে আসলে সবাইকে হেল্প করা হয় না, তারপর চেষ্টা করি অতটুকু না করতে বলে একটু হলেও যাতে সবাই সাপোর্ট করে, সেই চেষ্টাতে আমরা 2020 সাল থেকে আমাদের যাত্রা শুরু। সো যাই হোক, বর্তমানে আপনারা ভিসা পেয়েছেন, ইউএসএ পেয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার কাছে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। সো আমাদের সাপোর্ট আপনারা সন্তুষ্ট তো? আমাদের ভূমিক যতটুকু চেষ্টা করেছে, একটু হলেও আপনাদের চেষ্টা করেছে সহযোগিতা করার, সেইটুকু আপনারা বলতে। না, আমি তো এটা অলরেডি ইয়াতে, জাস্ট এ মিনিট, আমি কিন্তু মানে অলরেডি ইন্টারভিউ শেয়ারিং এর সময় আমি তো সরি, আপনি স্যাটিসফাই তো? সেটা জাস্ট না না, শুনেন, আপনারা মানে আমার আউটকাম যাই আসুক, আপনারা যে সাপোর্টটা দিয়েছেন, আমার ভিসা না হইলে আমি স্যাটিসফাই থাকতাম, ঠিক আছে? এমন মানে আমি খুব মানে মানে কম্পোনেন্ট ধরে অ্যানালাইসিস করি। আমি তো বললাম, আমি মানে আপনাদের আমি যখন যে সময় যেটা দরকার, ঠিক আছে, এবং আমি জানি না আর কেউ এরকম পরীক্ষার আগের দিন এভাবে ইন্টারভিউ নেয় কিনা, ঠিক আছে? ঐশী ম্যাডাম ওইভাবে আমাদেরকে সাপোর্ট না দিলে কিন্তু আমরা কিন্তু একটা বড় একটা ধরা খাইতাম, দেখবেন হা করে তাকায় আছে আমি। এটা একটা বিষয়। আর বিশেষ করে মানে অরণ্য স্যারকে তো আমি কতবার ফোন দিয়েছি DS 160 বিষয়ে, যে এটা কি হবে, কি হবে, প্লিজ আমাকে গাইড করুন। হ্যাঁ, করে গাইড তো করছে, মেন্টালি উনি আমাকে পিস করছে, আর আপনি যান। এবং উনি সবসময় বলতো যে আপনার, আমি বললাম আপনার তো মানে অরণ্য স্যার, ঐশী ম্যাডাম, ইউর রিয়েলি ফ্যান্টাস্টিক। আর শুভ স্যারের সাথে ইন্ট্রোডাকশন, আমি আমাকে ওইভাবে না বলে আমি আমাদের বিমাকে মানে এনরোল হইতাম না। সো থ্যাঙ্কস অলসো টু ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। অরণ্য স্যার কংগ্রাচুলেশন জানাবেন ওনাকে এবং ঐশী ম্যাম। আচ্ছা, সো কংগ্রাচুলেশন ডক্টর রাইসুল। আমরা আপনি দেশেই আছেন, আমি নক দিব আর নাম্বারটা ছিল না, আমার ফোন হারাই গেছে। যাই হোক, সো অনেক অনেক শুভেচ্ছা এন্ড অভিনন্দন। আপনাদের আগামী দিনগুলো সুন্দর হোক, আরো ব্রাইট হোক। এই তো, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি ঐশী ম্যাম। জি স্যার, রাইসুল স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকে হচ্ছে অসংখ্য
শুভকামনা রইল। Congratulations both of you, sir. থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ আবারও জানাচ্ছি রাইসেল স্যার আপনাকে ইউএস থেকে মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।